নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমার মতামত রাখতে যাচ্ছি, সেই বিষয়টি নিয়ে এই বিগত বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ বিরতি হওয়ার পরবর্তী সময় মিডিয়ার একটা অংশ, সমাজ মাধ্যমে এবং জনগণের মধ্যে থেকে একটি অংশ, বিশেষ করে যারা ওই কংগ্রেসপন্থী, তারা একটা কথা ছড়িয়ে দিতে চাইছেন, একটা বিতর্ক তুলে আনতে চাইছেন। সেটা হচ্ছে মিসেস গান্ধীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা তুলনা। এই তুলনা করার প্রেক্ষাপট কি? অবশ্যই ভারত পাকিস্তানের যুদ্ধ। কারণ আমরা জানি 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছিল, যখন পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানের খান সেনারা অত্যাচার করছিল এবং লাখো লাখো লোক মারা যাচ্ছিলেন তাদের হাতে। সেই সময় ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের থেকে আলাদা করা এবং বাংলাদেশ রাষ্ট্র তৈরি করার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। দেখুন, সেই সময়কার যুদ্ধের প্রেক্ষাপট আর আজকের যে এই সংঘর্ষ, তার প্রেক্ষাপট দুটো কিন্তু একেবারেই আলাদা। সেই সময় জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপ ইত্যাদি সে অর্থে কিন্তু ছিল না। তার জন্য কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এবং সেই সময় যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়েছে, যেটা পূর্বে পূর্ব পাকিস্তান ছিল। এবং 3রা ডিসেম্বর পাকিস্তান হঠাৎ আক্রমণ করার পরে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আয়ু ছিল 13 দিন। 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন আমাদের তৎকালীন জেনারেল যিনি ছিলেন জগজিৎ সিং আরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল। এবং এই 93,000 সৈন্য নিয়ে যখন জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন, মিসেস গান্ধী তিনি কিন্তু তাদেরকে মুক্তি দিয়েছিলেন। আবার একই রকমভাবে ভারতবর্ষের আমাদের 53-54 জন সেনা বন্দী হয়েছিল পাকিস্তানিদের হাতে, ইসলামাবাদে আটক ছিল, তাদের কিন্তু তিনি ছাড়িয়ে আনতে পারেননি। এই যুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন পরোক্ষভাবে অবশ্যই পাশে ছিল, এবং আরও অন্যান্য বেশ কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র ইত্যাদি, এরা পাকিস্তানকে কিন্তু সাহায্য করেছিল। এবং আমরা সকলেই জানি, আমেরিকা যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর প্রেসিডেন্ট নিক্সন যখন পাঠিয়েছিলেন, সেই সময় সোভিয়েত ইউনিয়ন থেকে তাদের নৌবহর একেবারে আমেরিকার 7ম নৌবহরের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ে। কারণ তার আগেই অগাস্ট মাসে 1971 সালে মিসেস গান্ধী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছিলেন, ইন্ডো সোভিয়েত ফ্রেন্ডশিপ ট্রিটি, এবং সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এই কথা ছিল। তারই সূত্র ধরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেই সময় ভারতকে প্রভূত সাহায্য করেছিল। কিন্তু দেখুন, মজাটা হচ্ছে, ভারতবর্ষ আমরা তখন সেই সময় যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার পরেও আমরা কিন্তু এই 93,000 সৈন্যকে ছেড়ে দিয়েছিলাম। অবশ্যই সেই সময় যদি আমরা পিওকে, যে আজকের অশান্তির মূল জায়গা, মূল কারণ, সেই পিওকের সমস্যার সমাধান করতে পারতাম, কিন্তু আমরা করিনি, মিসেস গান্ধী করেননি। বা এই যে এখন আমরা বারবার করে চিকেন নেক, শিলিগুড়ি করিডোর ইত্যাদি নিয়ে এত দুশ্চিন্তায় থাকি, বাংলাদেশ যেমন স্বাধীন হলো, সেই সঙ্গে সঙ্গে যদি রংপুর, বাংলাদেশের ওই কুচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চল সংলগ্ন জায়গা, রংপুর জেলাটাকে আমরা নিয়ে নিতে পারতাম, আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতাম, তাহলে চিকেন নেক নিয়ে আজকে এই সমস্যা থাকতো না। কিন্তু আমরা সেটা করিনি। আবার যদি দেখেন, সেই সময়কার এই 71-এর স্থিতি বা যুদ্ধের সময়কার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেটা শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, সব দিক থেকেই একটা প্রভূত পরিবর্তন হয়েছে এই 54 বছরে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু
চট করে কোনো দেশ অপর দেশকে এরকমভাবে আক্রমণ করতে পারে না। স্বভাবতই আমরাও কিন্তু যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে যাইনি, বা পাকিস্তানও যুদ্ধ ঘোষণা করেনি। এবার যেটা হয়েছে, পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় বেশ কিছু পর্যটকের মৃত্যুর পরে আমরা কিছু সিদ্ধান্ত নিই, সমস্তটাই কূটনৈতিক স্তরে ছিল। যেমন ইন্ডাস ট্রিটি অর্থাৎ সিন্ধুর জলচুক্তি আমরা স্থগিত রাখি, আমরা ব্যবসা বাণিজ্য স্থগিত রাখি পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের ভিসা ক্যান্সেল করে দিই এবং দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়। দু দেশই সেটা করে। আবার একই রকমভাবে এই জল চুক্তি স্থগিত থাকার ফলে পাকিস্তান জল সংকটের মধ্যে পড়বে, এটা জানা কথা। আর এরই পাল্টা হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে, যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে 1972 সালে সম্পাদিত হয়। কিন্তু আজকে ভাববার বিষয়, সেই সময় সারা পৃথিবীর দেশগুলোর যে অবস্থান ছিল আজকে কিন্তু সম্পূর্ণটা পাল্টে গেছে। বিশেষ করে দুটো দেশ 1971 সালে যখন যুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল তখন তারা পরমাণু অস্ত্রধর ছিল না। ভারতবর্ষ 1974 সালে প্রথম পরমাণু পরীক্ষা করে এবং পাকিস্তান 1998 সালে, এবং এখন দুটো দেশই পরমাণু শক্তিধর। মূলত সেই সময় 5টি দেশ যারা পরমাণু অস্ত্রধর ছিল: আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, চীন এবং ফ্রান্স। এখন কিন্তু ভারত এবং পাকিস্তান তার সাথে যুক্ত হয়েছে, এবং আরও যেটা জানা যায়, উত্তর কোরিয়া এবং ইসরায়েল তারাও কিন্তু পরমাণু শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে। যদিও উত্তর কোরিয়া এবং ইসরায়েল তারা কেউই স্বীকার করে না তাদের এই পরমাণু পরীক্ষা নিরীক্ষা, পরমাণু বোমা তৈরি ইত্যাদির ব্যাপারে, কিন্তু প্রেক্ষাপট আলাদা। সেই সময় সামাজিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত, শুল্ক নীতি, মুদ্রানীতি অর্থাৎ অর্থনীতির বিষয়, এই সমস্ত কিছুই কিন্তু একেবারে অন্যরকম ছিল। এখন মুক্ত বাজার অর্থনীতি, সমস্ত দেশ বিভিন্ন দেশের সঙ্গেই বাণিজ্যে লিপ্ত, ফলে সেরকমভাবে কিন্তু যুদ্ধ এখন করা সম্ভব না। তার পরবর্তীতেও এই আজকে যারা বলছেন যে পাকিস্তানের সঙ্গে এই যে সিজফায়ার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, ভারত মেনে নিল ট্রাম্পের কথায়, ট্রাম্পের চাপে, দেখুন ট্রাম্প লাফিয়ে কি কথা বললেন কি বললেন না সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ ট্রাম্পের কথাবার্তা আগে থেকে আপনারা শোনেন। তিনি যখন এই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, প্রথমে কি বলেছিলেন? প্রথমে বলেছিলেন যে ওটা ভারত পাকিস্তানের পুরনো বিষয়, 1000 বছরের নাকি পুরনো দ্বন্দ্ব। দেশটাই স্বাধীন হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছে 1947 সালে। 1000 বছর কোত্থেকে উনি পেলেন জানি না। তো তারা নিজেরা মিটিয়ে নেবে, এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। শুধু ট্রাম্প নয়, তার ডেপুটি ভান্স তিনিও একই কথা প্রায় বলেছিলেন। কিন্তু এই ভারতবর্ষের আক্রমণ, বিশেষ করে পাকিস্তানের সামরিক ঘাঁটি, এয়ারবেসগুলো ধ্বংস হওয়ার পরে সেখানে যেমন ট্রাম্প কিন্তু বিচলিত হয়েছিলেন এবং তিনি ভারতবর্ষকে অনুরোধ করেন যাতে এই যুদ্ধ বিরতি করা যায়। পরিষ্কার আমাদের তরফ থেকে বিদেশমন্ত্রী বলে দিয়েছিলেন আমাদের কোনো অসুবিধা নেই, পাকিস্তানকে আগে কথা বলতে হবে এবং তৃতীয় পক্ষের এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরেই পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করেন এবং 10 তারিখে যুদ্ধবিরতি ঘোষণা করে 5টা থেকে। দেখুন, তার পরবর্তী সময় এই এত ঘটনার মধ্যেই পাকিস্তান বিভিন্ন রকম দাবি করতে থাকে, যুদ্ধে তারা জিতেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তী সময় তারা স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। আমরা তো আমাদের সেনা প্রধানরা অর্থাৎ 3টে ডিভিশনের স্থল, বায়ু এবং জলের যারা জেনারেল আছেন তারা সাংবাদিক সম্মেলন করে একেবারে স্যাটেলাইট ছবি দিয়ে সমস্তটা আমাদের সামনে তুলে ধরেছেন। বিদেশমন্ত্রী বারবার করে বলেছেন, এমনকি প্রধানমন্ত্রী তার বক্তব্য কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে এই যে অপারেশন সিন্দুর, এটা কিন্তু শুধুমাত্র স্থগিতই রাখা হয়েছে, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই সন্ত্রাসবাদী হামলা, জঙ্গি হামলা পাকিস্তানের তরফ থেকে মদত দিয়ে আবার হয় কি না এটা অবশ্যই নজরে থাকবে, এবং যদি পাকিস্তানের তরফ থেকে পুনরায় এরকম কোনো উদ্যোগ দেখা যায় তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। এবং এটাই যে এখন আমাদের নতুন নীতি সন্ত্রাস দমনের ক্ষেত্রে,
এবং শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের ক্ষেত্রেই, সারা বিশ্বের যেখান থেকেই আমাদের দেশের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণ হবে তাদের ক্ষেত্রেই কিন্তু একই রকম পন্থা অবলম্বন করা হবে। এটা একদম পরিষ্কার করে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সাথে সাথে তিনি কিন্তু পরিষ্কার একটা জিনিস বলে দিয়েছেন যে এই সন্ত্রাসবাদী বা জঙ্গি কার্যকলাপ এবং শান্তির কথাবার্তা একসঙ্গে হতে পারে না। জঙ্গি কার্যকলাপ আর ব্যবসা বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, আবার জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। দেখুন, যেটা 1971 সালে আমরা করতে পারিনি, আজকেও হয়তো আমরা সেই কাজটা অসম্পূর্ণ রেখেছি, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বার্তাটা আমরা 1971 সালে দিতে পারতাম বা যে বার্গেনটা আমরা করতে পারতাম ওই 93,000 আটক সৈন্যকে ছাড়ার বদলে পিওকের হস্তান্তর, রংপুর আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা, আমরা কিন্তু একটাও করি, এবং যারই ফলে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের তার ফল ভোগ করতে হচ্ছে। এই সন্ত্রাসবাদ আক্রমণ বারবার আমাদের দেশে আছড়ে পড়ছে, তার মূল কারণ কিন্তু পিওকের সমস্যা আমরা তখন সমাধান করিনি বলে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্ববাসীকে একটা মেসেজ পাঠিয়েছেন যে পিওকে এবং জঙ্গি সন্ত্রাসবাদী ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে না, এবং এই কাজে ভারত এবং পাকিস্তান দুপক্ষ নিজেরাই বসে কথাবার্তা বলে ঠিক করবে। এখানে অন্য কারুর কোনো মতামত গ্রহণ করার কোনো অবকাশ নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে কথাবার্তা তখনই হতে পারে, যে বিষয়ে হতে পারে সেটা হলো একমাত্র জঙ্গি হস্তান্তর, জঙ্গি কার্যকলাপ যেটা পাকিস্তানে মদত দেওয়া হয় সেই মদত দেওয়া বন্ধ করতে হবে এবং পিওকেকে খালি করতে হবে। এছাড়া আর কিন্তু কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে না। এবং তিনি পরিষ্কার করে তার বক্তব্য এটা বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানকে এবং সারা বিশ্বকে যে ভারত কিন্তু আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে সেখানে কাউকে তোয়াক্কা করে না। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ নিজের থেকে কোনো দেশকে আক্রমণ করতে চায় না, কোনো দেশের মাটিকে দখল করতে চায় না, কিন্তু ভারতের ওপর আক্রমণ হলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং তার জন্যই তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন জঙ্গি কার্যকলাপ এবং ব্যবসা, জঙ্গি কার্যকলাপ এবং শান্তির কথা একসঙ্গে চলতে পারে না। ফলে পরিষ্কার তিনি একটা মেসেজ যেমন দিতে চেয়েছেন, দিয়েছেন, সেই রকম জিনিস কিন্তু আমরা 2025-এ যেটা দেখলাম 1971 সালে আমরা দেখিনি। যদিও আমাদের কাছে সুযোগ ছিল সেই সময় 1948 সালে যে ভুল আমরা করেছিলাম সেই ভুলটাকে শুধরে নেওয়া, কিন্তু আমরা সহিষ্ণুতা দেখিয়ে, উদারতা দেখিয়ে আমরা কিন্তু সেই সুযোগকে হেলায় হারিয়েছি, যার ফল আজকেও আমরা ভুগে চলেছি। দেখা যাক আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা পাকিস্তান সহ সমগ্র বিশ্বের বাকি দেশগুলোতে দিয়েছেন সেই বার্তা কতটা কার্যকারী হয়। আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।